প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে একনি বা ব্রণ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শারমিন সুলতানা 1974 সালের মার্চে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। যেটি আমরা বলছিলাম যে একনি বা ব্রণ খুব সাধারণ একটি সমস্যা, কিন্তু একটা সময় সাধারণ জিনিসও আর সাধারণ থাকে না যদি সময় মতো চিকিৎসা করা না হয় বা কেয়ারফুল থাকা না যায়। তো একটু জানতে চাচ্ছি যে আসলে একনি বা ব্রণ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, একনি বা ব্রণ বলতে বুঝি সাধারণত দেখা যায় ছোট ছোট দানা মুখে, পিঠে, হাতে বিভিন্ন জায়গায় দেখা যায়। এগুলোকে একনি বা ব্রণ বলা হয়। এখন এগুলো অনেক সময় কতগুলো থাকে অনেক বড় বড়, কতগুলো থাকে ছোট ছোট, বিভিন্ন সাইজের হয়ে থাকে। একনি বা ব্রণ বলতে আমরা এটাই বুঝি। আচ্ছা, তো এটা সাধারণত এর পেছনে কারণগুলো যে কি কি কারণে আসলে এই ব্রণ হচ্ছে সেটি যদি একটু বলতেন। এটা আসলে বিভিন্ন কারণেই হতে পারে। আপনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এটা আমাদের জানা দরকার এবং সেই অনুযায়ী চিকিৎসা করা দরকার। সাধারণত দেখা যাচ্ছে যে একনি বা ব্রণ যাই বলি না কেন, এটা তৈলাক্ত ত্বক যাদের, তাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যায়। তারপর দ্বিতীয়ত আমরা যে পেশেন্ট দেখি পাই যাদের মাথায় খুশকি আছে, এটা অনেক সময় হয়তো অনেকে খেয়াল করে থাকেন না, দেখা যায় তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি। এবং দেখা যাচ্ছে যে সেই সব পেশেন্টদের আমরা কপালে, পিঠে, এই জায়গাগুলোতে বেশি পেয়ে থাকি, বুকে ব্রণ দেখতে পাই। তাছাড়াও দেখা যাচ্ছে কোনো কারণে সে যদি কোনো ড্রাগ খেয়ে থাকে, যেমন বহুদিন বিশেষ করে মহিলারা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকে, বা এমনি যে কেউ ছেলে বা মেয়ে উভয়ই যদি স্টেরয়েড খেয়ে থাকে বা দীর্ঘদিন ধরে বা টিবির জন্য যদি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ সে খেয়ে থাকে, তাহলেও একনি হতে পারে। তারপরে দেখা যায় অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স অনেকের থাকে, সেক্ষেত্রেও একনি হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম থাকে, থাইরয়েডের ডিসফাংশনের জন্য একনি হতে পারে। মহিলাদের দেখা যায় যে একনি আছে, পাশাপাশি তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি চলে আসছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হচ্ছে একনি আমরা পেয়ে থাকি। মানে অনেক ধরনের আসলে কারণ রয়েছে, অনেক ধরনের কারণ আসলে রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে খুব বেশি অয়েলি ফুড খাচ্ছে, ফুড হ্যাবিটটা আসলে অনেক বড় একটা কারণ। অনেকে আছে খুব চকলেট খাচ্ছে, সারাক্ষণ নাট খাচ্ছে, এগুলো যখন অতিরিক্ত পরিমাণে খায় তখনও দেখা যাচ্ছে যে একনি হচ্ছে। আচ্ছা, বা কোনো কারণে যদি কেউ খুব স্ট্রেসে থাকে, স্ট্রেসফুল কন্ডিশনও দেখা যায় যে একনি যদি কারো অল্প থেকে থাকে, সেটা দেখা যাচ্ছে অনেক বেড়ে যায়। আচ্ছা, এইসব বিভিন্ন কারণে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সেক্ষেত্রে। এইসব বিভিন্ন কারণেই আমরা একনি দেখতে পাই। তো এই যে এত সব কারণে একনি হচ্ছে, তো আসলে সেগুলো থেকে মুক্তির উপায় কি? নিশ্চয়ই কিছু ব্যবস্থা রয়েছে বা কিছু সতর্কতা রয়েছে যেটি অবলম্বন করলে এটি যতটা সম্ভব কম হবে বা পুরোপুরি নির্মূল হবে, সেগুলো আসলে কি কি? আচ্ছা, সেগুলো হচ্ছে প্রথমত তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তার সমস্যাটা তুলে ধরতে হবে। তার যদি ত্বক খুব বেশি তৈলাক্ত হয়, আগে তার তৈলাক্ত ভাবটা কমাতে হবে এবং ব্রণ হচ্ছে তার কম বা বেশি সেই অনুযায়ী আমরা তাকে চিকিৎসা দেব। যদি কম হয়ে থাকে তাকে শুধু হয়তো আমরা লাগানোর ওষুধ দিয়ে দেব, যদি অনেক বেশি হয়ে থাকে পাশাপাশি তাকে আমরা খাওয়ার ওষুধ দিব। এরকম বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। আমাদের যেটা মূল বিষয়, আমাদের আগে কারণটা বের করতে হবে, কারণ আমরা যদি কারণটা বের না করি, শুধু ট্রিটমেন্ট করতেই থাকি, তাতে কোনো লাভ হবে না। তাহলে কি কারণে হচ্ছে সেটি বোঝার কি কোনো উপায় রয়েছে? অবশ্যই আছে। পেশেন্টের সাথে কথা বলতে হবে, দেখতে হবে, আর প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেমন হরমোনাল প্রবলেমগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা না করে বুঝতে পারবো না,
ফিমেলদের হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি না নিয়ে আমরা বুঝতে পারবো না যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি আছে কিনা, তার আগে অন্য কোনো সমস্যা ছিল কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, জেনে তার আমাদের চিকিৎসা করতে হবে। মানে সোর্সটা বের করে, কারণটা বের করে সেটিকে আগে বা সরাতে থাইরয়েড হবে। গ্ল্যান্ডের যদি ডিসফাংশন থাকে, যে সে বেশি বেশি ঘেমে যাচ্ছে কিনা, তার অন্য কোনো মুখে অন্য কোনো কালো দাগ আসছে কিনা, বা শরীরে অন্য কোনো জায়গায় কালো দাগ আসছে কিনা, বা অন্য কোনো গরম লাগা ঠান্ডা লাগা, থাইরয়েডের সমস্যা থাকলে কারো দেখা যাচ্ছে গরম বেশি লাগছে, ঠান্ডা বেশি লাগছে, এই সমস্যাগুলো হয়ে থাকে। তো সেই বিষয়গুলো আমাদেরকে তার সাথে কথা বলে আগে বের করে নিতে হবে, তারপর আমাদের চিকিৎসা শুরু করতে হবে। আচ্ছা, এবং আমি একটু পেছনে যেতে চাচ্ছি যে যখন কারো একনি বা ব্রণের সমস্যা হয়, এটিকে আসলে সমস্যা হিসেবে দেখা উচিত কখন, এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন এটা আপনি? যদি খুব হালকা পরিমাণে থাকে তাহলে তো এটা কোনো সমস্যা না। অনেকের দেখা যায় যে সাধারণত দেখা যায় এটা 12 থেকে 14 বছর বয়সে শুরু হয় এবং 30-35 বছর পর্যন্ত যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে। দেখা যায় সে কোথাও কাজ করছে, সে কাজের জায়গায় কাজ করার কারণে তার হলো। আচ্ছা, যদি অল্প থাকে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, কিন্তু যখন এটা দেখতে খারাপ লাগবে, যখন ডেইলি এটা লাইফকে যখন হ্যাম্পার করবে। ডেইলি লাইফকে হ্যাম্পার করবে, এক জায়গায় গেলে সোশ্যাল একটা প্রবলেম হবে, অনেকে প্রশ্ন করে যে আপনার মুখে এত ব্রণ কেন, এই বিষয়গুলো খুবই বিব্রতকর। অস্বস্তিকর, বিব্রতকর। তো এরকম পরিস্থিতিতে যখন সে পড়বে, প্রত্যেকেই চায় তাকে যেন সুন্দর লাগে, ভালো লাগে, প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং আমরা বিভিন্ন ধরনেরই চিকিৎসা দিয়ে থাকি। যাদের অয়েলি স্কিন তাদেরকে আমরা দেখা যায় হচ্ছে ব্রণের জন্য বিশেষ ধরনের সাবান আছে, সেগুলো দিই। বা কেউ যদি সেগুলো কিনতে না চায়, আমাদের দেশের যে নর্মাল সাবান সেগুলো দিয়ে মুখটা ভালো করে দিনে একবার বা দুবার বাইরে থেকে আসার পর পরিষ্কার করে নিতে বলি। তারপরে দেখা যাচ্ছে আমি তাকে একটা মুখে যে কালো দাগ, একনি হলে কয়েকটা সমস্যা হয়। একটা হচ্ছে কালো দাগ পড়ে যায়, তারপরে হচ্ছে যে ব্রণগুলো থাকে সেগুলো উঁচু উঁচু হয়ে ফুলে ফুলে থাকে। তো এই সব কয়টা জিনিস কমাতে হবে। এই জন্য আমরা তাদের দেখা যাচ্ছে হচ্ছে রেটিনয়েড জাতীয় ক্রিম বা জেল আছে, সেগুলো আমরা বলি ইউজ করতে। আরেকটা বিষয় ম্যাডাম, আমাদের প্রায়ই দেখি আমরা যে ব্রণ হয়তো অনেক সময় সেরে যাচ্ছে বা একনিটা সেরে যাচ্ছে, কিন্তু তার যে দাগটা বা স্কার মার্কসটা সেটি কিন্তু অনেক সময় থেকে যায়, এবং সেটি তখন অনেকটা কষ্টের বা বিব্রতকর একটা পরিস্থিতির কারণ আমি হয়ে দাঁড়ায়। আগের কথাটা একটু শেষ করি যে কালো দাগের পাশাপাশি ফোলাটাও কিন্তু দেখতে খুব বাজে দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা তাদের ওই যে টপিক্যালি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আচ্ছা, আর যখন দেখি যে এটা বেশি মাত্রায় হয়ে গেছে তখন তাকে আমরা পাশাপাশি খাওয়ার অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিই। এবং আমরা পেশেন্ট কাউন্সিলিংও অনেক ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই, যে প্রথমে আমরা একটা পেশেন্টকে বলি যে আপনি ভাবতে পারে যে আমি কয়েকবার গেলাম ভালো তো হচ্ছে না, আমি মনে হয় আর ভালো হবে না। আসলে তা না, এটা একটা লং টাইম ব্যাপার। আমরা বলি আপনার চিকিৎসা করতে 6 মাস লাগবে, বা কারো তার কমেও হয়ে যায়। তবে সাধারণত এরকমই সময় লেগে থাকে, যে আসতে হবে, দেখাতে হবে, কখনো বাড়ছে কখনো কমছে, এভাবে করতে করতে একটা সময় দেখা যায় কারণটা যখন আমরা দূর করে ফেলি ব্রণটাও চলে যায়। আচ্ছা, আমাদের মানে টোটাল যেটা টার্গেট থাকে যে কারণটা দূর করে তার স্কিনটাকে পুনরায় সুন্দর করে দেয়া, কালো ভাবটা চলে যাবে, ফোলা ভাবটা চলে যাবে, মুখটা তার ফ্রেশ লাগবে। টোটাল ট্রিটমেন্টটা যখন যেটি সবার জন্য কাঙ্ক্ষিত। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ব্রণ যখন হয় অবচেতন মনে খুঁড়তে থাকে, হয়তো একটু একটু তার চুলকাতে থাকে, খুঁড়তে থাকে, এবং সেসব ক্ষেত্রে দেখা যায় গর্ত হয়ে যায়, যেটাকে স্কার মার্কস বলে। হ্যাঁ, যেটাকে আমরা স্কার মার্কস বলি। এবং সেই গর্তগুলো দেখতে খুবই বিব্রতকর। সেগুলা যদি মেয়েরা হয়ে থাকে মেকআপ দিলেও ওগুলো বোঝাই যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের তখন চিকিৎসা দিতে হয়। সেটার জন্য কি চিকিৎসা রয়েছে? সেটার জন্য রয়েছে, আমরা হচ্ছে এটাকে স্কিন রিসার্ফেসিং বলি। এটা হচ্ছে ইন্ডিয়াক লেজার দিয়ে সাধারণত করা হলে ওই যদি সামান্য কিছু গর্ত থাকে ওটা স্মুথ হয়ে যায়। আলটিমেট তার যখন ট্রিটমেন্ট শেষ হয়, সবগুলো ট্রিটমেন্ট শেষ হয়ে যায়, তো ওভারঅল তার স্কিনটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, তার মানে হচ্ছে এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে ধৈর্য নিয়ে অপেক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ একজন পেশেন্টের জন্য খুবই জরুরি, যাতে করে সে একটি ভালো রেজাল্ট পায়। ভালো একটা রেজাল্ট। আচ্ছা, সেটি আবার হওয়ার কি কোনো চান্স থাকে, রিকার করার বা নতুন করে, কিংবা ফলো আপের জন্য আপনারা কিছু বলেন কিনা? আবার হওয়ার চান্স খুব কম থাকে। অনেক সময় দেখা যায় অনেকে অনেক দিন পরে আসে, যদি তার কোনো
দেখা যায় অকুপেশনের কারণে হয়ে থাকে, বা পুনরায় তার আগে মাথায় খুশকি ছিল ওটা হয়তো চলে গিয়েছিল, পুনরায় আবার হয়েছে, সেই ক্ষেত্রে মানে যে কারণটা সরানো হয়েছিল সেই কারণটাই যদি আবার ফিরে আসে সেই ক্ষেত্রে আবার তার হতে পারে। সেক্ষেত্রে প্রিভেনশনের দিকে আপনি অবশ্যই সবসময় জোর দিয়েছেন এই ক্ষেত্রে, তো কি মনে হয় যে প্রতিরোধের জন্য আসলে কি কোনো করার ব্যবস্থা রয়েছে কিনা? প্রতিরোধের জন্য অবশ্যই ব্যবস্থা রয়েছে। প্রথম হচ্ছে অনেক ছেলে মেয়েদেরই দেখা যায় ছোট বয়সে 12-14 বছর বয়স থেকে ছোট ছোট ব্রণ হয়, তো সেগুলো খুঁটবে না এবং দিনে একবার বা দুবার বাইরে থেকে যখন ঘরে ফিরে মুখটা ভালো করে ধুয়ে নেবে। এটা হলো সে যে কোনো ভালো ফেস ওয়াশ দিয়েও ধুতে পারে বা সাবান দিয়েও ধুতে পারে, যেটা তার মুখে স্যুট হয় বা যেটা সে স্বাভাবিক জীবনে ব্যবহার করে থাকে। আচ্ছা, মানে ক্লিন রাখতে হবে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আচ্ছা, আর আপনি যেটি বলছিলেন যে খাদ্যাভ্যাস পরিবর্তনের বিষয়টি, সেটিও অবশ্যই মাথায় রাখতে হবে। পরিবর্তনের পাশাপাশি আরেকটা জিনিস আমি ফিমেলদের উদ্দেশ্যে, মহিলাদের উদ্দেশ্যে বলতে চাই, অতিরিক্ত কসমেটিক্স ব্যবহার করাটা ঠিক না। ওভার ইউজ অফ কসমেটিক্স এর জন্য এটা হতে পারে। অতিরিক্ত কসমেটিক্স এর কারণেও অনেক সময় দেখা যায় যে সেটি ব্যবহার করলেও যাতে সাথে সাথে ক্লিন করা বা মুখটাকে পরিষ্কার রাখা। আমি বাইরে যাব, কসমেটিক্স কিছু ইউজ করতেই হবে, এটা খুব স্বাভাবিক। এসে ভালো করে মুখটা পরিষ্কার করতে হবে এবং এই জাতীয় ব্যবস্থাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ম্যাডাম চমৎকার বলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একনি বা ব্রণ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা এটা দেখাবো, এটারও আমরা ফোকাস করবো লেগসকে, কিন্তু প্রাইমারিটা আমরা টার্গেটটা ধরবো হচ্ছে বাটাক মাসলকে, মানে যেটা আমি বলছি হচ্ছে হিপস। এর আগে আমরা দেখেছিলাম কীভাবে ওভারঅল বাটাক্সটাকে আমরা করতে পারি, মানে ডেভেলপ করতে পারি। আর এইটাতে আমরা ফোকাস করবো। দেখা যায় যে অনেকে বাটাক্স ডেভেলপ হয়ে যাওয়ার পরে সাইডের যে হিপসের যে মাসলগুলো থাকে সেগুলো খুব একটা ডেভেলপ হয় না। তো যদি ডেভেলপ না হয় তাহলে দূর থেকে মনে হয় যে তার বডির শেপটা মনে হয় একদম স্ট্রেট মনে হয়। এই জিনিসটাকে যদি আমরা একটু ডিফাইন করি, আমরা যে জিনিসটা বলি যে বাট মাসলের একটা পার্ট থাকে যেটাকে আমরা বলি সাইড মাসল। একটা জিনিস আমরা বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে অ্যাস্থেটিক ইয়ের জন্য, লুকসের জন্য অনেকে, যেটা এখন ইদানিং ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা সার্জারি একটা হয়েছে, ডেভেলপ হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে বাট এনহ্যান্সমেন্ট। ঠিক ওই এনহ্যান্সমেন্টস এতেও সার্জারিতে দেখা যায় যে বাটটাকে সামনের দিকে ডেভেলপ করা যায়, সাইড দিকে ডেভেলপ করার কোনো সিস্টেম এখন পর্যন্ত তৈরি হয়নি। সাইডে করার জন্য ডেভেলপ করার জন্য একটা মাত্র এটাই থাকবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এবং কীভাবে সাইডের হিপসটাকে আমরা ডেভেলপ করবো, এখানে মাসলটাকে কীভাবে আমরা ডেভেলপ করবো উইদিন এ ভেরি শর্ট টাইম, এটা আজকে আমরা আপনাদের এটাই দেখাবো। এক্সারসাইজগুলো খুব একটা কঠিন না, ইটস ভেরি ইজি একটা মুভমেন্ট। জাস্ট যদি একটু মডিফাই করেন তাহলে ওই মাসলটাকে আপনি হিট করতে পারবেন। এখন দেখুন কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। ওকে ভাইস রেডি? ওকে, সেম মুভমেন্ট যেটা আমরা করেছিলাম, যে বডি একটু সামনের দিকে চলে আসবে, পাটা বডির থেকে সামনের দিকে চলে আসবে। তো এর আগে যেটা করেছিলাম যে স্ট্রেটলি চলে গেছে পাটার পিছন দিকে, এখন স্ট্রেটলি যাবে কিন্তু যাওয়ার সময় একটা অ্যাঙ্গেলে চলে যাবে, বডির বাইরের দিকে, ভিতর দিয়ে বাইরের দিকে যাবে জিনিসটা। তাহলে কি হবে, হিপসের এই সাইডটাতে গিয়ে প্রেশারটা পড়বে। ক্লিয়ার? ওকে, গো। ইয়েস, যতটুকু আছে, ফ্লেক্সিবিলিটি আপনাকে দিচ্ছে, ততটুকু আপনি ভিতর দিকে যাবেন। ইয়েস, অলওয়েজ। ইয়েস, গো, কিপ অন গোয়িং। যখন আপনি এই জিনিসটা করছেন তখন কিন্তু হিপসের দুটো সাইডে কিন্তু প্রেশার পড়ছে। আপনি হয়তো মনে করছেন যে একটা লেগসে গিয়ে প্রেশারটা পড়ছে, আসলে ব্যাপারটা তা না। কারণ যখনই বডি টুইস্টিং মোশনে যাচ্ছে তখন দুই দিক দিয়েই একদিকে স্ট্রেচিং একদিকে কন্ট্রাকশন একই সাথে হচ্ছে। ওকে, ওয়ান মোর। ওকে, সব। ওকে, এই এক্সারসাইজটা একটু কি রাখবেন, যে খেয়াল রাখবেন, যদিও এটা এক্সারসাইজটা করে আপনার লোয়ার ব্যাকটা হবে, স্ট্রঙ্গার হবে, ইনজুরি হওয়ার কোনো নেই, চান্সেস নেই। কিন্তু এখানে যে চান্সেসটা থাকে সেটা হচ্ছে আপনার নিতে একটা টুইস্টিং হতে পারে। এই জন্য আমরা যে জিনিসটা বলবো, প্রথমেই আপনারা একদম লো ওয়েট দিয়ে শুরু করবেন, যখন ফর্মটা ঠিক হয়ে যাবে তখনই এটা করবেন। যাতে হচ্ছে কারণটা হচ্ছে যেহেতু এটা রেঞ্জ অফ মোশনটা একটা স্মিথ মেশিনের মাধ্যমে আপনাকে করতে হচ্ছে। যদি কোনো কারণে নিতে আপনার টুইস্টিং হয় তাহলে নিতে কিন্তু সিভিয়ার পেইন হবে। এই জন্য আমরা যে জিনিসটা বলছি, তারা খুব সাবধানে
যে জিনিসটা করবেন যে নিটা ইয়ের দিকে একটু খেয়াল রাখবেন। আর যাদের এক্সিস্টিং কোনো নিতে সমস্যা আছে তারা এক্সারসাইজটাকে অ্যাভয়েড করে আমরা প্রথম দিন যে এইটা দেখেছিলাম সেই এক্সারসাইজটা করবেন। যদি নিতে সমস্যা না থাকে তাহলে খুব কেয়ারফুলি এক্সারসাইজটা আপনার প্রোগ্রামে ইনক্লুড করতে পারেন। দর্শক, চকলেট আমাদের সবারই খুব প্রিয় একটি খাবার। চকলেটের আসলে কোনো পুষ্টি গুণাগুণ আছে কিনা তা নিয়ে কিন্তু অনেকের সন্দেহ রয়েছে, কিন্তু রয়েছে এর অনেক পুষ্টি গুণাগুণ। কি কি পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে, চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। চকলেট খেতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আসলে খুঁজেই পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা সবাই কিন্তু চকলেট খেতে পছন্দ করি। আর এই চকলেটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এটি যথেষ্ট ক্যালোরি সমৃদ্ধ। তাই কিন্তু সচরাচর আমরা চকলেটকে প্রতিদিনের পুষ্টিযুক্ত খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখি না। আমাদের অনেকেরই ধারণা চকলেট ওজন বৃদ্ধি করে, বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে দেয়, তাছাড়া দাঁতের গঠনও নষ্ট করে, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু চকলেটের ভালো গুণ রয়েছে, এর মধ্যে কিন্তু ডার্ক চকলেট অন্যতম। ডার্ক চকলেটটি যে কোকোয়া ট্রির বিচি থেকে তৈরি হয় তা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডার্ক চকলেট বিভিন্ন ধরনের হার্টের সমস্যা রোধ করে। ভালো কোয়ালিটির ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ। তাছাড়া ডার্ক চকলেট কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলকে কিন্তু কমাতে সহায়তা করে। তাছাড়া ব্রেইনের ফাংশন ঠিক রাখতেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা অনেক ভালো পালন করে থাকে। তাই দর্শক বুঝতেই পারছেন যে ডার্ক চকলেটের আসলে যথেষ্ট ভালো গুণ রয়েছে, কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ। আর যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি, তবে ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ, তাই একটি নির্দিষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই তা নিতে হবে। এবং 100 গ্রাম ডার্ক চকলেট থেকে কিন্তু আমরা অলমোস্ট 550 থেকে 600 ক্যালোরি পেয়ে থাকি। কাজেই দর্শক বুঝতে পারছেন যে এটার অবশ্যই একটি পরিমিত পরিমাণে নিতে হবে এবং বেশি পরিমাণে খাওয়া যাবে না। আমি দর্শকদেরকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা সপ্তাহে প্রতিদিন একটি ছোট সাইজের ডার্ক চকলেট দিতে পারেন। আর বড়দের জন্য আমি বলবো যে আপনারাও চাইলে কিন্তু একটা ডার্ক চকলেট নিতে পারেন, তবে তা অবশ্যই 20 থেকে 25 গ্রামের বেশি হবে না। এবং আমি রিকমেন্ড করব প্রতিদিন রাতে ডিনারের পরে আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে এই ডার্ক চকলেট নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু সুখবর আছে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু চাইলে প্রতিদিন ডার্ক চকলেট নিতে পারেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 20 গ্রাম ওজনের একটি ডার্ক চকলেট নেন, তবে তার ব্লাড সুগার কন্ট্রোল হয়, কারণ তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধির ফলে কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার গতিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কাজেই দর্শক বুঝতে পারছেন যে ডার্ক চকলেটের অনেক ভালো ভালো গুণ রয়েছে। আর ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা রয়েছে, কারণ ডার্ক চকলেট কিন্তু ওজন বাড়ানোর গতিকে কমিয়ে দেয়, কারণ এর মধ্যে ফ্লেভোনলস নামে যে অ্যান্টিঅক্সিডেন্টটি রয়েছে, অর্থাৎ ডার্ক চকলেটের মধ্যে যে কোকোয়াটা রয়েছে তার মধ্যে ফ্লেভোনলস নামে এই অ্যান্টিঅক্সিডেন্টটি কিন্তু আমাদের ওজন বাড়ার গতিকে কিন্তু কমিয়ে দেয়। সুতরাং আপনারা কিন্তু চাইলে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিদিন 10 থেকে 15 গ্রামের ছোট্ট সাইজের কিন্তু একটি ডার্ক চকলেট অবশ্যই নিতে পারেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি জিনিস বলবো, তা হচ্ছে অবশ্যই ডার্ক চকলেট কেনার সময় খেয়াল করে কিনবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডার্ক চকলেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে। অবশ্যই সেটার মধ্যে 70% অর্থাৎ 70% কোকোয়া আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ট্যাবলেটের চেয়ে ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া কম, কিন্তু কার্যকারিতা অনেক বেশি। অ্যাজমার রোগীরা তাই নির্দ্বিধায় ইনহেলার ব্যবহার করতে পারেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। এইটা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ যারা নর্মাল ডেলিভারি করতে গিয়ে যারা আনট্রেন দেয় এবং ওরা
এটাকে তার ডেলিভারি হচ্ছে না, অনেকক্ষণ ব্যথা ব্যথা, তারাও অনেক হাতাহাতি করে বা অনেক কিছুই করে, চাপ দেয়, প্রেশার দেয়, কিন্তু মাথাটা ঠিক ব্লাডার এবং পিবিক একটা বোন আছে তার মাঝখানে ব্লাডারটা আটকে যায়, মাথা এবং পিবিক বোনের মাঝখানে। তো এটা আটকে যাওয়ার ফলে ওখানে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ওখানে একটা পচনশীল ধরে, এবং তারপরে দেখা যায় যে বাচ্চাটা অবস্ট্রাকশন থাকতে থাকতে তার সে পেটেই মারা যায়, এবং অনেক কষ্ট করে হয়তো ওইটা বেরিয়ে যায় বাচ্চাটা। তারপরে দেখা যায় যে মেয়েদের ওই জায়গাটা পচন ধরে পুরোটাই ছিঁড়ে যায় বা পুরোটাই ফুটা হয়ে যাচ্ছে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।